আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ পড়ব মুহাম্মদ জাফর ইকবালের একটি উপন্যাস বৃষ্টির ঠিকানা এর প্রথম পর্ব। মিসেস হেনরিকসন। জ্যামিতি ক্লাসটাকে টুম্পার সবচেয়ে বেশি খারাপ লাগে। ক্লাসটা পড়ান মিস্টার কিনবারো, তবে ক্লাসের সবাই তাকে ডাকে মিস্টার ক্যাঙ্গারু। সত্যি সত্যি মিস্টার কিনবারোর মাঝে একটা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ভাব আছে। মানুষটা কেমন জানি লাফিয়ে লাফিয়ে হাঁটেন। ক্লাসের ভেতর কথা বলতে বলতে তাদের কান একেবারে ঝালাপালা করে দেন, কিন্তু কি নিয়ে কথা বলেন তারা কেউ কিছু বোঝে না। মিস্টার ক্যাঙ্গারুর গুরু হচ্ছেন ইউক্লিড। ক্লাসে কথায় কথায় ইউক্লিডের উদাহরণ দেন, আর প্রত্যেকবার ইউক্লিডের নাম উচ্চারণ করার সময় তার চোখ বন্ধ হয়ে যায়, গলা কাঁপতে থাকে, আর তাকে দেখে মনে হয় এক্ষুনি বুঝি হাঁটু ভাঁজ করে মাটিতে শুয়ে একটা সালাম করে দেবেন। টুম্পার যা হাসি পায় সেটা আর বলার মতো নয়, কিন্তু এত কিছুর পরেও মিস্টার কিঙ্গারুর ক্লাসের মাঝে কোনো রকম রসকস নেই। 1 ঘন্টার ক্লাসটাকে মনে হয় 1 বছর লম্বা। সারাক্ষণ টুম্পার চোখ ঘুরে ঘুরে দেওয়ালের ঘড়িটার দিকে চলে যায়। সে অপেক্ষা করতে থাকে কখন মিনিটের কাঁটা 9-এর মাঝে পৌঁছাবে, আর পিএ সিস্টেম থেকে ক্লাস শেষ হওয়ার মধুর একটা বেলের শব্দ ভেসে আসবে। মিস্টার ক্যাঙ্গারু খুব সময় মেনে চলার চেষ্টা করেন। ক্লাসের সবাই দেখেছে মানুষটা ক্লাস শুরু হবার 2-1 মিনিট আগে এসে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন। মিনিট আর সেকেন্ডের কাঁটাটা ঠিক যখন 12টার ওপর হাজির হয়, তখন মিস্টার ক্যাঙ্গারু দড়াম করে দরজাটা খুলে ভেতরে ঢুকে নাটকীয়ভাবে বলেন, গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। এমন হাস্যকর ব্যাপার যে সেটা বলার মতো নয়। আজকে অবশ্য অন্য ব্যাপার। সময় অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে, এখনও মিস্টার ক্যাঙ্গারুর দেখা নেই। নিশ্চয়ই সাংঘাতিক কিছু একটা ঘটেছে। যে মানুষ কখনো 1 সেকেন্ড দেরি করে না, তার জন্যে পাকা 10 মিনিট দেরি করা সোজা কথা নয়, প্রায় অসম্ভব একটা ব্যাপার। ক্লাসের ছেলেমেয়েরা একটু অস্থির হয়ে উঠেছে। কেভিন কাগজ দিয়ে প্লেন তৈরি করে এদিক সেদিক ছুঁড়ে মারতে শুরু করেছে। জেসিকা চেয়ারের উপরে দাঁড়িয়ে কোমর দুলিয়ে গান গাওয়ার ভঙ্গি করছে। তার দুই পাশে দাঁড়িয়ে মাইকেল আর জিম অদৃশ্য একটা গিটার বাজাচ্ছে। পিটার একটা রাবার ব্যান্ডের মাঝে কাগজের ছোট ছোট গুটলি লাগিয়ে আশপাশের ছেলেমেয়েদের নাক নিশানা করে টার্গেট প্র্যাকটিস করার চেষ্টা করছে। এইভাবে যখন আরও 5 মিনিট পার হয়ে গেছে, তখন মোটামুটি সবাই বুঝে গেল আজ একটা গোলমাল হয়েছে। ক্লাসে মিস্টার ক্যাঙ্গারু বা অন্য কেউই আসবে না। তারা হৈ হৈ করে যখন বইপত্র তুলে ক্লাস থেকে বের হয়ে যাবার জন্য দাঁড়ালো, ঠিক তখন দরজা খুলে একজন মধ্যবয়স্কা মহিলার মাথা ক্লাসের মাঝে উঁকি দেয়। মাথায় কাঁচা পাকা চুল, চোখে সোনালি রঙের একটা চশমা। কেউ যে পকেটের পয়সা খরচ করে এরকম পুরনো মডেলের একটা চশমা কিনতে পারে, টুম্পা নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করতো না। চশমাটা নিশ্চয়ই এই মহিলার খুব প্রিয় চশমা, কারণ সেটা কটকটে হলুদ রঙের একটা স্ট্র্যাপ দিয়ে বাঁধা, যেন নাকের ডগা থেকে লাফ দিয়ে সেটা বের হয়ে চলে যেতে না পারে। মহিলাটি ক্লাসের ভেতরে এক নজর দেখে খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে ভেতরে ঢুকলেন। তাকে দেখে সবাই বুঝে গেল আজকে মিস্টার ক্যাঙ্গারু আসছেন না, তার বদলে এই মহিলা হবেন তাদের সাবস্টিটিউট টিচার। সাবস্টিটিউট টিচার মানেই হচ্ছে সময় নষ্ট, তাই সবাই নাকের ভেতর দিয়ে ফোঁস করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেদের চেয়ার টেবিলে বসতে শুরু করলো। মধ্যবয়স্কা মহিলাটি ক্লাসের ভেতরে ঢুকে টেবিলের উপর তার হাতের কাগজগুলো রেখে সবাইকে নিজের চেয়ার টেবিলে বসে যাবার সময় দিলেন। তারপর সবার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলেন। মানুষ নার্ভাস হলে সবসময় একটু হাসার চেষ্টা করে, কিন্তু এই মহিলাকে একটু নার্ভাস মনে হলো না। মহিলাটি চশমার উপর দিয়ে ক্লাসের সবার দিকে তাকিয়ে বললেন, আমি ক্রিস্টিনা হেনরিকসন। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি তোমাদের সাবস্টিটিউট টিচার। ক্লাসের ছেলেমেয়েরা কেউ জোরে কেউ আস্তে মাথা নাড়ল, কেউ গলা দিয়ে কেউ নাক দিয়ে একরকম শব্দ বের করল, তবে সবার চোখে মুখেই এক ধরনের হাল ছেড়ে দেবার মতো ভাবভঙ্গি। মিস্টার ক্যাঙ্গারু তাদের নিয়মিত টিচার, তার ক্লাসেই সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর সোনালি রঙের চশমা পরা এই সাবস্টিটিউট টিচারের ক্লাসে কি হবে সেটা আন্দাজ করা মোটেই কঠিন নয়। মিসেস হেনরিকসন পুরো ক্লাসের দিকে এক নজর তাকিয়ে বললেন, মজাটা কি হয়েছে শোনো। মজার কথা শুনে ক্লাসের সবাই অবশ্যই নড়ে চড়ে বসে মিসেস হেনরিকসনের দিকে তাকালো। মিসেস হেনরিকসন বললেন, আজকে তোমাদের দরকার একজন জ্যামিতির টিচার, কিন্তু আমি হচ্ছি ভূগোলের টিচার।
এর ভেতরে মজার বিষয়টা কি কেউ ধরতে পারল না। একজন ইতস্তত করে জিজ্ঞেস করলো, তাহলে তোমাকে এনেছে কেন? জিওমেট্রির টিচার আনতে গিয়ে ভুল করে জিওগ্রাফির টিচার নিয়ে চলে এসেছে। কথাটা শেষ করে মিসেস হেনরিকসন হি হি করে হাসতে শুরু করলেন। কথাটা এমন কিছু হাসির কথা নয়, কিন্তু মিসেস হেনরিকসনের একরকম বাচ্চাদের মতো হাসি দেখে সবাই তার সাথে হাসতে শুরু করে দিল। মিসেস হেনরিকসন শেষ পর্যন্ত হাসি থামালেন, চোখ মুখ মুছে বললেন, এখন বলো তো কী করি? আমি তো তোমাদের জ্যামিতি পড়াতে পারবো না। যদি চেষ্টা করি তাহলে ইউক্লিড তার কবরে ওলটপালট খেতে থাকবে। জেসিকা বলল, আমাদের একটা গান গেয়ে শোনাও। জেসিকা ফাজিল ধরনের মেয়ে, কথা বলার ঢংটিও ছিল একটু গায়ে জ্বালা ধরনের, কিন্তু মিসেস হেনরিকসন সেটা লক্ষ্য করলেন বলে মনে হলো না। জেসিকার কথা শেষ হবার সাথে সাথে দুই হাতে চুটকি দিতে দিতে সুরেলা গলায় গেয়ে উঠলেন। মিসেস হেনরিকসনের মতো মধ্যবয়সী একজন মহিলা এত সুন্দর করে গানটি গেয়ে উঠলেন যে সবাই কেমন যেন ভেবাচেকা খেয়ে গেল। জেসিকা মুগ্ধ হয়ে বলল, মিসেস হেনরিকসন, অনেক সুন্দর গান গাইতে পারো তুমি। মিসেস হেনরিকসন বললেন, আমি যখন ছোট ছিলাম তখন ভেবেছিলাম বড় হয়ে গায়িকা হব, আর দেখো বড় হয়ে আমি হয়েছি ভূগোলের টিচার। মিসেস হেনরিকসন আবার ছোট বাচ্চাদের মতো হি হি করে হেসে উঠলেন, যেন গায়িকা হতে চেয়ে ভূগোলের টিচার হয়ে যাওয়া খুব মজার ব্যাপার। কেভিন জিজ্ঞাসা করলো, তোমার ভূগোল ভালো লাগে না? লাগবে না কেন, খুব ভালো লাগে। ভূগোল মানে তো শুধু জায়গার কথা না, সেই জায়গার মানুষেরও কথা। মিসেস হেনরিকসন ক্লাসের সবার মুখের দিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে বললেন, তোমাদের ক্লাসের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীর কত দেশের কত মানুষ। জিমের গায়ের রং কুচকুচে কালো, তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ এসেছিল আফ্রিকা থেকে। জেনির চোখ ছোট ছোট, নাক একটু চাপা, তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ এসেছে এশিয়া থেকে, সম্ভবত পূর্ব এশিয়া। কেভিনের খাড়া নাক, নীল চোখ, সোনালি চুল, তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ নিশ্চয়ই এসেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ থেকে। মরিয়মের বড় চোখ, কালো চুল, তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ নিশ্চয়ই মধ্যপ্রাচ্যের, তাই না? মরিয়ম মাথা নাড়ল এবং মিসেস হেনরিকসন এমন ভাব করলেন যেন তিনি যুদ্ধ জয় করে ফেলেছেন। তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকাতে তাকাতে টুম্পার দিকে চোখ ফিরিয়ে বললেন, আর তুমি নিশ্চয়ই এসেছো ইন্ডিয়া থেকে। টুম্পা মাথা নাড়ল, না মিসেস হেনরিকসন, আমি এসেছি বাংলাদেশ থেকে। বলতে গিয়ে টুম্পার গলা একটু কেঁপে উঠল, কারণ এই দেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশকে চেনে না। যারা চেনে তারা শুধু বাংলাদেশের খারাপ খারাপ জিনিসগুলোর কথা চেনে, দেশটার নামও ভালো করে বলতে পারে না, বলে বাংলাদেশ। টুম্পা একটু শঙ্কিত চোখে মিসেস হেনরিকসনের দিকে তাকিয়ে রইল। এখন কি এরকম কিছু ঘটবে? কিন্তু সেরকম কিছু ঘটল না, বরং মিসেস হেনরিকসনের চোখ কেমন জানি উজ্জ্বল হয়ে উঠল। মুখে হাসি ফুটিয়ে বলল, বাহ, কি চমৎকার। আমাদের দেশে বাংলাদেশের একজন মেয়ে আছে। টুম্পা অবাক হয়ে দেখল মিসেস হেনরিকসন বাংলাদেশ বলেন নাই, একেবারে শুদ্ধ করে বলেছেন বাংলাদেশ। খানিকক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, যতদূর মনে পড়ে 70-এর দিকে জর্জ হ্যারিসন, জন বায়াজ, রবিশঙ্কর সবাই মিলে একটা কনসার্ট করেছিল বাংলাদেশের জন্যে। মিসেস হেনরিকসন টুম্পার দিকে তাকিয়ে বললেন, তাই না? কিসের কনসার্ট সেটা সম্পর্কে টুম্পা কিছুই জানে না। সে কি বলবে বুঝতে না পেরে অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ বা না দুটোই হতে পারে। মিসেস হেনরিকসন সেটা খেয়াল করলেন বলে মনে হলো না। চোখ বড় বড় করে বললেন, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সেই কনসার্ট হয়েছিল। আমি তখন টিনএজার। সেই কনসার্টে গিয়ে সবার গান শুনে একেবারে সারা জীবনের জন্য পাল্টে গিয়েছি। তখন বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, কম বয়সী গেরিলারা যুদ্ধ করছে, 10 মিলিয়ন মানুষ উদ্বাস্তু, কি কষ্ট মানুষের। অ্যালেন গিন্সবার্গ সেটার উপর একটা কবিতা লিখেছেন, জেসর রোড, অসাধারণ কবিতা। টুম্পা কেমন যেন ভেবাচেকা খেয়ে মিসেস হেনরিকসনের দিকে তাকিয়ে রইল। অ্যালেন গিন্সবার্গটা কে? জেসর রোড কবিতাটা কি? সে তো এগুলো কিছুই জানে না। মিসেস হেনরিকসন একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, বাংলাদেশের মানুষের সংখ্যা 140 মিলিয়ন, পৃথিবীর মোট মানুষের শতকরা 2 ভাগ, যার অর্থ পৃথিবীর যে কোনো 50 জন মানুষকে নিলে তার মাঝে একজন হবে বাংলাদেশের। এতগুলো মানুষ থাকে কতটুকু জায়গার মাঝে তোমরা জানো? টুম্পা অস্বস্তি অনুভব করে, তার জানা উচিত ছিল, কিন্তু সে জানে না। অনেক ছোট থাকতে সে তার আম্মুর সাথে আমেরিকা চলে এসেছে, বাংলাদেশ সম্পর্কে সে কিছুই জানে না।
মিসেস হ্যানরিকসন সেটা নিয়ে মাথা ঘামালেন না, বললেন, বাংলাদেশের সাইজ আমাদের উইসকনসিনের মতো। ক্লাসের সবাই একটা বিস্ময়ের মতো শব্দ করল। মিসেস হ্যানরিকসন টুম্পার দিকে তাকিয়ে বললেন, তাই না? টুম্পা আবার অনিশ্চিতের মতো মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ কিংবা না দুটোই হতে পারে। মিসেস হ্যানরিকসন আবার একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, পশ্চিমা প্রেস সবসময় বাংলাদেশের খারাপ পাবলিসিটি করেছে, তার কারণ তারা আসলে এই জাতিটার শক্তিটা ধরতে পারেনি। জিম জানতে চাইল, সত্যিকারের শক্তিটা কি? বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ, এমন একটা জায়গা যেখানে প্রায় প্রত্যেক বছর একটা বন্যা না হয় একটা ঘূর্ণিঝড় হয়। তারা যেরকম বন্যার ঘূর্ণিঝড়ের মাঝে টিকে থাকে, আমরা সেটা কল্পনাও করতে পারবো না। প্রকৃতি কিছুতেই তাদের হারাতে পারে না। এই জাতি অসম্ভব কষ্ট সহিষ্ণু। প্রকৃতি তাদের শুইয়ে দেবার চেষ্টা করে, তারা আবার মাথা তুলে দাঁড়ায়। ফ্যান্টাস্টিক। আমাদের একটা মাত্র ঘূর্ণিঝড় হয়েছিল, ক্যাটারিনা। তখন আমাদের কি অবস্থা হয়েছিল মনে আছে? সবাই মাথা নাড়ল, তাদের মনে আছে। মিসেস হ্যানরিকসনের হঠাৎ করে কিছু একটা মনে পড়ল। চোখ বড় বড় করে বললেন, তোমরা সবাই নিশ্চয়ই এই বছরের নোবেল পুরস্কারের কথা শুনেছ। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে বাংলাদেশের একজন। টুম্পা এবারে মাথা নাড়ল, সে এই তথ্যটা জানে। দেখা গেল আরও কয়েকজনও সেটা জানে। মাইকেল বলল, প্রফেসর ইউনুস। টুম্পা শুদ্ধ করে দিল, বলল, না, উচ্চারণ ইউনুস, প্রফেসর ইউনুস। মিসেস হ্যানরিকসন বললেন, দারিদ্র কিভাবে দূর করা যায় তার উপর অসাধারণ কাজ করেছেন প্রফেসর ইউনুস। তোমাদের সবারই সেটা জানা দরকার। আমাদের দেশে এত সম্পদ, তারপরেও এখানে অনেক গরিব মানুষ আছে। এটা ঠিক না। জাতি হিসেবে এটা আমাদের ব্যর্থতা, খুব বড় ব্যর্থতা। মিসেস হ্যানরিকসন এমনভাবে মাথা নাড়লেন যেন এই পুরো ব্যর্থতাটা তার নিজেরই। তিনি নিজেরই যেন এই দোষটা করে ফেলেছেন। বাংলাদেশের এত প্রশংসা করার পর নিজের দেশের ব্যর্থতার কথা বলা হচ্ছে দেখে কেভিনের মনে একটু রাগ হলো। সে গম্ভীর গলায় বলল, আমাদেরও অনেক সাফল্য আছে মিসেস হ্যানরিকসন। মিসেস হ্যানরিকসন সুন্দর করে হাসলেন, বললেন, অবশ্যই আছে, 100 বার আছে। তোমরা যদি ইউরোপ যাও কিংবা এশিয়া যাও, দেখবে তারা আমাদের আমেরিকানদের শুধু সমালোচনা করছে। কিন্তু মজার ব্যাপার কি জানো? কি মিসেস হ্যানরিকসন? তারা চোখ বন্ধ করে আমাদের অনুকরণ করে। আমরা যেটাই করি সেটাই হয়ে যায় পৃথিবীর কালচার। ভুল হোক আর শুদ্ধ হোক, তাতে কিছুই আসে যায় না। মিসেস হ্যানরিকসন আবার হি হি করে হাসতে লাগলেন, যেন এর থেকে মজার ব্যাপার আর কিছুই হতে পারে না। ক্লাসের ছেলেমেয়েরাও হাসবে কি না সেটা বুঝতে পারল না। কয়েকজন একটু চেষ্টা করে থেমে গেল, কারণ মিসেস হ্যানরিকসন হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেছেন। গম্ভীর হয়েই বললেন, আচ্ছা বলো দেখি, আমাদের সবচেয়ে বড় শক্তি কি? জিম বলল, অ্যাটম বোমা। উহু। মিসেস হ্যানরিকসন মাথা নাড়লেন, বোমা কখনো কোনো জাতির শক্তি হতে পারে না। জেসিকা বলল, গণতন্ত্র। সেটা একটা শক্তি, কিন্তু পৃথিবীর আরও অনেক দেশে গণতন্ত্র আছে। সত্যি কথা বলতে কি, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষে। 1 বিলিয়ন থেকেও বেশি মানুষের গণতন্ত্র। জেনি বলল, কম্পিউটার। মিসেস হ্যানরিকসন মাথা নাড়লেন, বললেন, উহু, এই সায়েন্স, টেকনোলজি, কালচার এগুলোই শক্তি, কিন্তু সেটা নির্ভর করে মানুষগুলোর উপর। আমাদের শক্তি হচ্ছে এই দেশের মানুষ। কেন জানো? জেসিকা জিজ্ঞেস করল, কেন? কারণ এই দেশের মানুষের একটা খুব বড় বৈশিষ্ট্য আছে। পৃথিবীর সব দেশ আসলে শুধু একটা দেশ। সেই দেশে শুধু সেই দেশের মানুষ থাকে। জার্মানিতে থাকে জার্মানরা, ফ্রান্সে থাকে ফ্রেঞ্চরা, ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়ানরা, চায়নাতে থাকে চীনারা। শুধু আমেরিকাতে থাকে সব দেশের মানুষ। এখানে জার্মানরা থাকে, ফ্রেঞ্চরা থাকে, ইন্ডিয়ানরা থাকে, চাইনিজরা থাকে, বাংলাদেশিরা থাকে, ইরাকিরা থাকে, ইরানিরা থাকে। আমেরিকা আসলে একটা দেশ না, এটা আসলে ছোট একটা পৃথিবী। সব দেশের মানুষ এখানে পাশাপাশি থাকে, সবাই নিজের কালচারকে বাঁচিয়ে রাখে, আবার এখানকার কালচার গ্রহণ করে। এটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের একটা মিলন মেলা। মিসেস হ্যানরিকসনের চোখগুলো কেমন যেন ঢুলুঢুলু হয়ে গেল। কথা বলার সময় মনে হলো ঠিক যেন কথা বলছেন না, যেন একটা কবিতা আবৃত্তি করছেন কিংবা নিচু গলায় গান গাইছেন। টুম্পা এর আগে এরকম মানুষ দেখেছে বলে মনে করতে পারে না। আমেরিকা দেশটা কত মহান সেটা নিয়ে সবাই অনেক বড় বড় কথা বলে, কিন্তু এরকমভাবে সে কখনো কাউকে কথা বলতে দেখেনি। টুম্পা অবাক হয়ে আবিষ্কার করলো, এর আগে সে যাদের আমেরিকা নিয়ে কথা বলতে শুনেছে তারা সবাই বলেছে অহংকার নিয়ে, কিন্তু মিসেস হ্যানরিকসন বলছেন কৃতজ্ঞতা নিয়ে। তিনি যেন কত কৃতজ্ঞ
যে পৃথিবীর সব দেশের মানুষ দয়া করে এই দেশে এসেছে। পুরো বিষয়টা যে এভাবে দেখা যায় টুম্পা আগে কখনো চিন্তা করেনি। মিসেস হেনরিকসন হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ও মা, দেখো কত সময় বকবক করে কাটিয়ে দিলাম। মানুষ বয়স হলে এমনিতেই বেশি কথা বলে, আর তার উপর আমি টিচার। আমি একবার মুখ খুললে আর মুখ বন্ধ করতে পারি না। অন্য কথা থাকুক, এবার তাহলে পড়ালেখার কথা বলি। জেসিকা বলল, কিন্তু মিসেস হেনরিকসন, তুমি তো বলেছ তুমি জ্যামিতি জানো না, তুমি কেমন করে জ্যামিতি পড়াবে? মিসেস হেনরিকসন চোখ মটকে বললেন, দেখতে চাও কেমন করে পড়াবো? একটা মজার গন্ধ পেয়ে সবাই বলল, দেখতে চাই। চমৎকার। মিসেস হেনরিকসন একটা চক হাতে নিয়ে বোর্ডের সামনে দাঁড়িয়ে বললেন, তাহলে বলো, জ্যামিতির জনক কাকে বলা হয়? ক্লাসের সবাই বলল, ইউক্লিড। চমৎকার। মিসেস হেনরিকসন বোর্ডে চক দিয়ে লিখলেন, ইউক্লিড। তারপর ঘুরে ক্লাসের দিকে তাকিয়ে বললেন, এবারে বলো, ইউক্লিড কোন দেশের মানুষ? ক্লাসের বেশিরভাগ ছেলেমেয়ে চিৎকার করে বলল, গ্রিস। চমৎকার। এবার তাহলে চলো আমরা দেখি গ্রিস দেশটা কোথায়। সেটা জানার জন্য দরকার একটুখানি ভূগোল। মিসেস হেনরিকসনের কথা শুনে সবাই হাসতে শুরু করে। মিসেস হেনরিকসন হাসলেন না, মুখ শক্ত করে বললেন, তার আগে দেখা যাক তোমাদের মাঝে গ্রিক কেউ আছে কিনা। পিছন থেকে জর্জিয়াস তার হাত তুলল। জর্জিয়াসকে সবাই জর্জিয়াস হিসেবেই জানত, সে যে আসলে গ্রিক সেটা কেউ জানত না। মিসেস হেনরিকসন চোখ বড় বড় করে বললেন, পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ জাতি হচ্ছে গ্রিক জাতি। তাদের ঐতিহ্য হচ্ছে মহান ঐতিহ্য। জ্ঞানে বিজ্ঞানে এই জাতি পৃথিবীকে যা দিয়েছে, পৃথিবী তার ঋণ কখনো শোধ করতে পারবে না। টুম্পা আবিষ্কার করলো, একটু আগে মিসেস হেনরিকসন বাংলাদেশ সম্পর্কে যেরকম সুন্দর সুন্দর কথা বলেছেন, এখন ঠিক সেরকম গ্রিকদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলছেন। এমনভাবে বলছেন যে পুরো গ্রিক দেশটাই যেন চোখের সামনে ভেসে উঠছে। টুম্পা অবাক হয়ে দেখল, জর্জিয়াস নিজেও চোখ বড় বড় করে মিসেস হেনরিকসনের দিকে তাকিয়ে তার কথা শুনছে। টুম্পা যেরকম বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না, জর্জিয়াসও মনে হয় গ্রিস দেশ সম্পর্কে কিছুই জানে না। মিসেস হেনরিকসন ঠিকই বলেছেন, সবাই মনে হয় নিজের দেশের কথা ভুলে এই দেশে এসে জমা হয়েছে। টুম্পা অন্যমনস্কভাবে মিসেস হেনরিকসনের কথা শুনতে শুনতে খাতার পৃষ্ঠায় আঁকিবুকি করতে থাকে। নিজের অজান্তেই সে কখন মিসেস হেনরিকসনের ছবি আঁকতে শুরু করেছে সে জানেই না। নাকের ডগায় চশমা, কৌতূহলী চোখ, ঠোঁটের কোণায় একটা বিচিত্র হাসি, কাঁচা পাকা এলোমেলো চুল, দুই হাত উপরে তুলে কথা বলছেন। এই মেয়ে, তুমি কি করছো? মিসেস হেনরিকসনের কথা শুনে টুম্পা চমকে ওঠে। তার কাগজটা আড়াল করার চেষ্টা করলো, কিন্তু মিসেস হেনরিকসন ছবিটা দেখে ফেললেন। এগিয়ে এসে বললেন, দেখি দেখি। টুম্পার কোনো উপায় থাকলো না, কাগজটা দেখাতে হলো। মিসেস হেনরিকসন কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে বললেন, ও মা, তুমি কি সুন্দর ছবি এঁকেছো আমার। পাশে বসে থাকা এলিজাবেথ বলল, আমাদের থম্পা খুব সুন্দর ছবি আঁকে মিসেস হেনরিকসন। থম্পা আমাদের ক্লাস আর্টিস্ট। টুম্পা অনেক চেষ্টা করেও তার ক্লাসের ছেলে মেয়েদেরকে টুম্পা বলানো শেখাতে পারেনি। সবাই তাকে ডাকে ঠুম্পা। মিসেস হেনরিকসন ছবিটা তুলে সবাইকে দেখালেন, বললেন, দেখেছো? জিম বলল, এটা বেশি ভালো হয় নাই, ঠম্পা আরও অনেক ভালো আঁকতে পারে। কি বলছো ভালো হয় নাই? মিসেস হেনরিকসন বললেন, তোমরা শুধু ওর স্কেচটা দেখেছো, আসল জিনিসটা দেখছো না। সে আমার চরিত্রটাকে ধরে ফেলেছে, দেখো তাকিয়ে। টুম্পা কি বলবে বুঝতে পারল না। আসলে মিসেস হেনরিকসন ঠিকই বলেছেন, ছবিতে মানুষের চেহারা ফুটিয়ে তোলা সহজ, তার চরিত্রটা ছবিতে আনতে পারাটা কঠিন। টুম্পা সবসময় চেষ্টা করে একটা মানুষের আসল চরিত্রটা ছবিটার মাঝে নিয়ে আসতে। অনেকক্ষণ ধরে কাউকে লক্ষ্য করতে পারলে সে বেশ খানিকটা করতে পারে। মিসেস হেনরিকসন বললেন, তোমার নামটা হচ্ছে টুম্পা, টুম্পা রায়হান। বাহ, কি সুন্দর নাম, টুম্পা রায়হান। টুম্পা একটু অবাক হয়ে দেখল মিসেস হেনরিকসন তার নামটা ঠিক ঠিক উচ্চারণ করেছেন। অন্য কেউ হলে টুম্পা রায়হান না বলে বলতো থম্পা রায়হান। তবে তার নামটা আসলে সুন্দর না, তার একেবারেই পছন্দ না। কেন জানি তার মনে হয় গুরুত্ব দিয়ে নামটা রাখা হয় নাই। মিসেস হেনরিকসন একটু এগিয়ে এসে বললেন, টুম্পা, তোমার এই ছবিটা আমাকে দেবে? কেন দেব না? টুম্পা থতমত খেয়ে বলল, তুমি চাইলে 100 বার দেব, কিন্তু এই ছবিটা তো আসলে বেশি ভালো হয় নাই, আর একটু সময় পেলে আরও ভালো করে এঁকে দিতে পারতাম। এটাই যথেষ্ট ভালো হয়েছে, তাড়াহুড়া করে তুমি যেটা এঁকেছো সেটাই আমি চাই। মিসেস হেনরিকসন ছবিটা টুম্পার ডেস্কের উপর রেখে বললেন, তুমি ছবির নিচে আজকের তারিখ দিয়ে একটা সিগনেচার করে দাও। টুম্পা অবাক হয়ে বলল, সিগনেচার?
হ্যাঁ, সিগনেচার। তুমি যখন অনেক বিখ্যাত হয়ে যাবে তখন আমি এটা সবাইকে দেখাবো। টুম্পা একটু হেসে ছবির নিচে তার নামটা লিখে দিল। মিসেস হেনরিকসন তখন সেটা হাতে নিয়ে বললেন, থ্যাংক ইউ টুম্পা, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর এক ধরনের মুগ্ধ বিস্ময় নিয়ে ছবিটার দিকে তাকিয়ে রইলেন। নতুন বাবা। স্কুল বাসে টুম্পার পাশে বসেছে জেসিকা। একটা বড় চকলেটের বার চিবোতে চিবোতে বলল, শুক্রবার সন্ধেবেলা কি করছো? শুক্রবার সন্ধেবেলা টুম্পা সে কিছুই করছে না, কিন্তু কথাটা সে বলতে পারল না, কারণ তাকে বাসা থেকে এই আমেরিকান বন্ধুদের সাথে কোথাও যেতে দেবে না। টুম্পা সরল মুখ রেখে বলল, শুক্রবার বাসায় একটা পার্টি আছে, বাসায় থাকতে হবে। ও, আমরা সিনেমা দেখতে যাব। জনি ডেপের নতুন মুভিটা রিলিজ হয়েছে। আমি মিস করব। টুম্পা একটা লম্বা নিঃশ্বাস ফেলল। জনি ডেপ তার খুব প্রিয় অভিনেতা। সামনের উইকেন্ডে আমরা শহরে যাব, তখন চলো আমাদের সাথে। হ্যাঁ, টুম্পা উজ্জ্বল মুখে বলল, তখন যাব তোমাদের সাথে, অনেক মজা হবে। টুম্পা খুব ভালো করে জানে সামনের উইকেন্ডে যখন আবার সময় হবে তখন তাকে যেতে না পারার জন্য আরেকটা কৈফিয়ত খুঁজে বের করতে হবে। অনেক সোজা হতো সে যদি সবাইকে সত্যি কথাটা বলে দিতে পারত, তাহলে তাকে এই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হতো না। কিন্তু টুম্পা কাউকে বলতে পারে না, তার বাবা মা তাকে বিশ্বাস করে কোথাও যেতে দেয় না, বলতে তার খুব লজ্জা হয়। বাস থেকে জেসিকা নেমে যাবার পর টুম্পা বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। শহর ঘুরে ঘুরে একেবারে শহরের শেষ মাথায় তাদের বাসা। প্রত্যেক দিনই তাকে অনেকক্ষণ বাসে সময় কাটাতে হয়। তার ভালোই লাগে। তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করবে? টুম্পার মনে হয় সে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণে বুঝি সে স্বাধীনভাবে আছে। যখন বাসায় পৌঁছাবে তখনই তার উপর 100 রকম নিয়মকানুন চেপে বসবে। তার বয়স এখন 13। এই বয়সের ছেলে মেয়েদের জন্য এখানে কত কি করার আছে, তার কিছুই সে করতে পারে না। ভাগ্যিস তার ছবি আঁকার শখটা ছিল, তাই যখন খুব মন খারাপ হয় সে বসে বসে ছবি আঁকে। সব কিছু ভুলে যেতে পারে তখন। তা না হলে যে কি হতো, মনে হয় সে পাগলই হয়ে যেত। পাগল। বাসায় তাকে কথায় কথায় এই কথাটা শুনতে হয়। তার শরীরে পাগলের রক্ত আছে সে জানে, তার সবকিছু নাকি উল্টাপাল্টা। কথাটা বলেন তার বাবা, আসল বাবা নয়, তার সৎ বাবা। টুম্পার আসল বাবা নাকি পাগল ছিল। তার আম্মুকে এত অত্যাচার করত যে আম্মু আর না পেরে টুম্পাকে নিয়ে পালিয়ে আমেরিকা চলে এসেছেন। আসল বাবার পুরো জীবন নাকি কেটেছে পাগলাগারদে। শেকল দিয়ে বেঁধে রাখা হতো। এতদিনে নিশ্চয়ই মরে টরে গেছেন। টুম্পার নতুন বাবা বলেন যে বাংলাদেশে ভালো মানুষই বেঁচে থাকতে পারে না, পাগল বেঁচে থাকবে কেমন করে। বাংলাদেশকে নিয়ে সবসময় তার নতুন বাবাও নাকি শীতকান। আজকে মিসেস হেনরিকসনের কথা শোনার আগে টুম্পা কোনোদিন বাংলাদেশ সম্পর্কে একটা ভালো কথা শোনেনি। টুম্পার নতুন বাবাও তো বাংলাদেশের। একটা মানুষের তার নিজের দেশের জন্য মায়া থাকে না কেন টুম্পা কখনো ঠিক করে বুঝতে পারে না। স্কুল বাসটা তার বাসা থেকে 1 ব্লক দূরে থেমে গেল। স্কুল ব্যাগটা নিয়ে বাস থেকে নামার সময় টুম্পা হাত নেড়ে বাস ড্রাইভার মিসেস রজার্সকে বিদায় জানালো। পাহাড়ের মতো বড় মিসেস রজার্স বললেন, সাবধানে থেকো সোনা, কাল আবার দেখা হবে। একেবারেই সাধারণ গদবাঁধা স্নেহের কথা, কিন্তু শুনে টুম্পার বুকের ভেতর টনটন করে ওঠে। তার বাসায় কেউ তাকে এই নরম কথাগুলো বলে না। সত্যিকারের বাবার কথা তার একটুও মনে নেই। নতুন বাবার সাথে বিয়ে হওয়ার আগে তার আম্মু তাকে খুব আদর করতেন। বিয়ে হয়ে যাবার পর সব কেমন যেন ওলটপালট হয়ে গেল। টুম্পার বয়স তখন মাত্র 6, কিছুতেই সে বুঝতে পারছিল না কেন তার আম্মু অচেনা একটা মানুষকে বিয়ে করতে যাবে। বিয়ের দিন কি কান্নাটাই না কেঁদেছিল এখনো মনে আছে। তার নতুন বাবাকে সে ভয় পেত। ছোট বাচ্চারা সবকিছু নিজেদের মতো করে বুঝতে পারে। সেও বুঝেছিল এই মানুষটা তাকে পছন্দ করে না। হাসি হাসি মুখ করে তাকে আদর করার ভান করতেন, কিন্তু তার মাঝে কোনো ভালোবাসা ছিল না। তার ছোট ভাই লিটনের জন্ম হলো 1 বছর পর। তার নতুন বাবা আর আম্মু লিটনকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন যে টুম্পা বলে যে কেউ আছে সেটা যেন কারো মনেই থাকলো না। সে যখন আরও ছোট ছিল তখন তার খুব হিংসে হতো। একটু বড় হয়েছে এখন আর হিংসে হয় না, মাঝে মাঝে একটু অভিমান হয়। তবে লিটনকে সে খুব আদর করে। মনে হয় তার নতুন বাবা আর আম্মু থেকে এই লিটনকেই বেশি আদর করে। টুম্পার কাছে বাসার একটা চাবি আছে। দরজা খুলে ভিতরে ঢুকে দেখে লিটন একটা খেলনা বন্দুক নিয়ে ছোটাছুটি করছে। টুম্পাকে দেখে গুলি করতে করতে তার দিকে ছুটে এলো। টুম্পাও তার 2 হাতকে 2টো পিস্তল বানিয়ে লিটনকে গুলি করার ভান করে। তারপর ব্যাগটা নিচে রেখে সে লিটনের পিছু ধাওয়া করে তাকে ধরে ঘাড় তুলে কাতুকুতু দেয়। লিটন হাত পা ছুড়ে হাসতে হাসতে আনন্দে চিৎকার করতে থাকে।
আম্মু রান্নাঘর থেকে বাংলায় জিজ্ঞেস করলেন, টুম্পা, মা এসেছিস? টুম্পার কি মনে হলো কে জানে, বাংলায় উত্তর দিল, বলল, হ্যাঁ আম্মু এসেছি। বাসায় তার নতুন বাবা আর আম্মু সবসময় বাংলায় কথা বলেন। টুম্পা যখন ছোট ছিল সেও খুব সুন্দর বাংলা বলতে পারত। যতই বড় হচ্ছে বাংলাতে দখল কমে আসছে। লিটন এখন পরিষ্কার বাংলায় কথা বলে। স্কুলে যেতে শুরু করা মাত্রই আস্তে আস্তে বাংলা ভুলে যেতে শুরু করবে। আম্মু বললেন, হাত মুখ ধুয়ে আয়, কিছু খাবি? টুম্পা লিটনকে কার থেকে নেমে স্কুল ব্যাগটা তুলে নিজের ঘরে গেল। ছোট এই ঘরটাই হচ্ছে তার পৃথিবী। ভাগ্যিস তার নিজের এই ছোট একটা পৃথিবী আছে, যেখানে এসে সে সব কিছু থেকে আলাদা হয়ে যেতে পারে। টেবিলে তার কম্পিউটার, দেওয়ালে ফ্রেন্ডসের একটা পোস্টারে রস, জয়ী, মনিকা, চ্যান্ডলার, র্যাচেল আর ফিবি গলাগলি করে দাঁড়িয়ে আছে। টুম্পার নতুন বাবা তার ঘরে খুব বেশি আসেন না। যখন আসেন তখন এই পোস্টারটা দেখে খুব বিরক্ত হন আর বিড়বিড় করে বলেন, এটা ঘরে টানানোর একটা জিনিস হলো, ছি। ভাগ্যিস তার নতুন বাবা কোনোদিন টেলিভিশনে ফ্রেন্ডস দেখেননি। যদি দেখতেন তাহলে নির্ঘাত পোস্টারটা টেনে ছিঁড়ে ফেলতেন। টুম্পা জানালায় পর্দা টেনে দেয়, পিছনে একটা ছোট বনের মতো। সেখানে অনেকগুলো পাইন গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। এই জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকতে টুম্পার খুব ভালো লাগে। তার কাছে সবচেয়ে সুন্দর লাগে যখন তুষারে সবকিছু ঢেকে যায়। পৃথিবীতে কি এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আছে? টুম্পা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিচে নেমে আসে। আম্মু রান্নাঘরে ছোট টেবিলে এক স্লাইস পিৎজা গরম করে রেখেছেন। পিৎজার দোকানে গরম গরম পিৎজা খেতে খুব মজা, কিন্তু ফ্রিজ থেকে বের করে আনা পিৎজার মতো জঘন্য আর কি হতে পারে? টুম্পা অবশ্যই কিছু বলল না। ফ্রিজ থেকে কোকের বোতল বের করে এক গ্লাস কোক নিয়ে পিৎজার স্লাইসটা খেতে থাকে। একটা খাবার যত অখাদ্যই হোক, কোকের সাথে সেটা খেয়ে ফেলা যায়। আম্মু জিজ্ঞেস করলো, স্কুল কেমন হলো? ভালো। টুম্পার হঠাৎ করে মিসেস হ্যানরিকসনের কথা মনে পড়ল। বলল, আচ্ছা আম্মু, তুমি কি জর্জ হ্যারিসনের কনসার্টের কথা জানো? বাংলাদেশের উপর হয়েছিল 1971 সালে। আম্মুকে একটু বিভ্রান্ত দেখা গেল। ইতস্তত করে বললেন, ও আচ্ছা, মনে হয় শুনেছি, অনেক আগের ব্যাপার। তুমি কি জেসর রোড কবিতাটা পড়েছ? কি রোড? জেসর, জেসর রোড। কে লিখেছে? অ্যালেন গিন্সবার্গ। আম্মু ভুরু কুঁচকে চিন্তা করতে থাকেন। হঠাৎ করে তার মুখ উজ্জ্বল হয়ে উঠে বললেন, ও আচ্ছা, যশোর রোড। যশোরকে জেসর বললে আমি বুঝবো কেমন করে? যশোর রোড কি? যশোর হচ্ছে বাংলাদেশের একটা শহর। সেই শহর থেকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে যশোর রোড। টুম্পা পিৎজা স্লাইসের শেষ টুকরোটা মুখে জোর করে ঠেসে দিয়ে বলল, তুমি কবিতাটা পড়নি? না। আম্মু মাথা নাড়লেন। ইংরেজি কবিতা আর কয়টা পড়েছি, তবে এটার উপর মৌসুমী ভৌমিকের একটা গান শুনেছি। বাসায় আছে সেটা আম্মু? থাকার কথা, খুঁজে দেখ। আম্মু একটু অবাক হয়ে বললেন, তুই কবে থেকে বাংলা গানের জন্য এত পাগল হয়ে গেলি? না, পাগল হই নাই, আজকে স্কুলে একজন বললেন তো তাই শুনতে চাচ্ছিলাম। কি বলেছে? বাংলাদেশের কথা। আমেরিকান মানুষ? টুম্পা মাথা নাড়ল, বলল, হ্যাঁ, মিসেস হ্যানরিকসন, আমাদের সাবস্টিটিউট টিচার। আম্মু মুখ শক্ত করে বললেন, বন্যা, সাইক্লোন এইসব নিয়ে কথা বলেছে নিশ্চয়ই। টুম্পা মাথা নাড়ল। আম্মু বললেন, তাই হবে। কবে যে দেশটা ঠিক হবে, এই দেশ নিয়ে কেউ ভালো একটা কথা বলতে পারে না। টুম্পা বলল, আসলে মিসেস হ্যানরিকসন বাংলাদেশ নিয়ে ভালো ভালো কথাই বলেছেন। ছাই বলেছে, বন্যা, সাইক্লোন নিয়ে কথা বললে ভালো কথা বলা হলো? এগুলো ভালো কথা? টুম্পা আর তর্ক করল না। সিডির স্তূপ থেকে মৌসুমী ভৌমিকের গানের সিডিটা খুঁজে বের করে সে নিজের রুমে এনে যশোর রোড গানটি শুনতে লাগলো। এত সুন্দর গানের কথাগুলো, আর মৌসুমী ভৌমিক এত সুরেলা গলায় এত দরদ দিয়ে গানটি গিয়েছে যে টুম্পার মনে হলো সে বুঝি পুরো দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছে। সে ভাষাভাবে জানে 1971 সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল। মানুষ মারা গিয়েছিল 30 লক্ষ। কিন্তু সেই দুঃখ, কষ্ট আর যন্ত্রণার বিষয়টা সে আগে কখনোই ঠিক করে অনুভব করেনি। এই গানটা শুনতে শুনতে মনে হলো সে প্রথমবারের মতো সেটা অনুভব করলো। পৃথিবীর অপর পৃষ্ঠে তার একটা দেশ আছে। সেই দেশের মাটিতে তার জন্ম হয়েছিল, সেটাই তার জন্মভূমি। দেশটা ঠিক তার মতোই দুঃখী। অনেক কষ্ট করে সেই দেশে জন্ম হয়েছিল, এখন সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করছে। ঠিক কী কারণ জানা নেই। যে দেশটিকে সে দেখেনি, শুধুমাত্র সেই দেশের মাটিতে জন্ম নিয়েছিল বলে টুম্পা তার বুকের ভেতর সেই দেশটার জন্য গভীর এক ধরনের মমতা অনুভব করতে থাকে।
টুম্পার ক্লাসের বন্ধুবান্ধবেরা যখন মলে দুবার চক্কর খেয়ে সিনেমা হলে ঢুকেছে জনি ডেপের শেষ সিনেমাটা দেখার জন্যে, তখন টুম্পা তার ছোট ঘরটায় কম্পিউটারের সামনে বসে রইল। ইন্টারনেটে বাংলাদেশ নিয়ে যত রকম তথ্য পাওয়া যায়, সে এক ধরনের ছেলে মানুষই আগ্রহ নিয়ে সেগুলো দেখতে থাকে। টুম্পা অবাক হয়ে আবিষ্কার করলো এই দেশটিকে টিকিয়ে রেখেছে এই দেশের গরিব মানুষেরা, যারা চাষবাস করে, গার্মেন্টসে কাজ করে কিংবা দেশে বিদেশে গিয়ে ছোটোখাটো কাজ করে। আর দেশটাকে লুটেপুটে খায় বড় লোকেরা, মন্ত্রীরা, ব্যবসায়ীরা। এত কষ্টের দেশকে টিকিয়ে রাখছে গরিব মানুষেরা, আর লুটেপুটে খাচ্ছে বড় লোকেরা। সেটা পরেই টুম্পার রক্ত কেন জানি গরম হয়ে উঠতে থাকে। রাত্রে খাবার টেবিলে দেখা গেল টুম্পার নতুন বাবার মেজাজ খুব খারাপ। মাঝে মাঝে অফিসে কিছু একটা ঝামেলা হয়, আর সেই রাগটা বাসায় এসে লিটন আর টুম্পার উপর ঝাড়েন। আজকেও তাই হলো। লিটন প্লেটের ভাতগুলোকে একটা পাহাড়ের মতো বানিয়ে তার উপর একটা চামচ বসিয়ে সেটাকে মেশিন গান বানিয়ে গুলি করছিল। আব্বু তখন তাকে ধমক দিলেন, কি হচ্ছে লিটন, খাবার নিয়ে খেলা? লিটন এখনও একটু গাধা রয়ে গেছে, কখনো চুপ করে থাকতে হয় শেখেনি। বাবাকে পাল্টা প্রশ্ন করে বলল, কি হয় আব্বু খাবার নিয়ে খেললে? বাবা একটু থতমত খেয়ে গেলেন, গম্ভীর হয়ে বললেন, পৃথিবীতে এত মানুষ না খেয়ে থাকে, সেই খাবার নিয়ে খেলতে হয় না। কোন মানুষ না খেয়ে আছে আব্বু? বাংলাদেশেই লাখ লাখ মানুষ না খেয়ে আছে। টুম্পা এতক্ষণ ইন্টারনেটে বসে বসে বাংলাদেশের উপর গবেষণা করে এসেছে, কাজেই সে একটু প্রতিবাদ না করে পারল না। বলল, না বাবা, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাবা চোখ পাকিয়ে বললেন, তুই কেমন করে জানিস? ইন্টারনেটে দেখেছি। বাবা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, ওইসব হচ্ছে বাকওয়াজ। বাংলাদেশে কি আছে? না আছে কোনো ইন্ডাস্ট্রি, না আছে কোনো তেল, না আছে কোনো রিসোর্স, আছে শুধু চোর আর বাটপার। যদি চোর আর বাটপার এক্সপোর্ট করা যেত, তাহলে বাংলাদেশ এতদিনে বড়লোক হয়ে যেত। কথা শেষ করে আব্বু হাঁ হাঁ করে হাসতে লাগলেন, যেন খুব মজার কথা বলেছেন। লিটন জিজ্ঞেস করল, চোর বাটপার কেমন করে এক্সপোর্ট করে আব্বু? টুম্পা বলল, ধুর গাধা, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। আম্মু বললেন, কি যে হবে দেশটার, যখনই খোঁজ নিই শুনি হরতাল আর অবরোধ। টুম্পা আস্তে আস্তে বলল, এইসব গোলমালের মাঝেও বাংলাদেশের গ্রোথ 6%। বাবা বললেন, দেশটা টিকে আছে ভিক্ষার উপর। আমেরিকা, ইউরোপ যদি ফরেন এইড না দিত, তাহলে এতদিনে দেখতে কি হতো, সব বঙ্গোপসাগরে ভেসে যেত। টুম্পা বলল, না বাবা, বাংলাদেশে ফরেন এইড $500 বিলিয়ন থেকে কম। গার্মেন্টসের এক্সপোর্ট হচ্ছে 8 বিলিয়ন, মিডল ইস্টের শ্রমিকেরা পাঠায় 8 বিলিয়ন। বাবা মুখ শক্ত করে বললেন, তুই কেমন করে জানিস? ইন্টারনেটে দেখেছি। বাবা একটু থতমত খেয়ে বললেন, ওই $বিলিয়ন হিসাব দিয়ে লাভ নেই। ওই $1 বিলিয়ন হচ্ছে খালি কাগজে কলমে, আসলে সব ফক্কা। আমি ওই দেশটা দেখেছি। আমি জানি দেশটা হচ্ছে চোরের দেশ, সবাই চোর। তুই জানিস আমার জমিটা বিক্রি করার জন্য কত টাকা ঘুষ দিতে হয়েছিল? টুম্পার খুব ইচ্ছে করলো বলতে, তুমি যদি ঘুষ দাও তাহলে তো তুমিও চোর। কিন্তু সে বলল না, বললে তার ধরে আর মাথা থাকবে না। জমি বিক্রি করার জন্য বাবার কত টাকা ঘুষ দিতে হয়েছিল সেটা জানার জন্য টুম্পা কোনো প্রশ্ন করল না। দেখে বাবা মনে হয় আর একটু রেগে গেলেন, বললেন, আমার কোনো কথা তোর বিশ্বাস হয় না, বিশ্বাস হয় তোর ইন্টারনেট। টুম্পা বুঝলো এখন কোনো কথা বললে আরও বিপদ হয়ে যাবে, তাই সে চুপ করে রইল। বাবা বললেন, এতই যদি বাংলাদেশের উপর বিশ্বাস হয়, তাহলে এই দেশে পড়ে আছিস কেন? চলে যা বাংলাদেশে, গার্মেন্টসে কাজ কর গিয়ে। টুম্পা এবারেও কোনো কথা বলল না। বাবা তখন আরও রেগে গেলেন, বললেন, শেষবার যখন গিয়েছি তখন দেখেছি দেশটা যে শুধু চোর বাটপারের দেশ তা না, দেশটা হচ্ছে ময়লা আবর্জনার দেশ, মশা মাছি আর পোকামাকড়ের দেশ, ফকির আর ফকিরনিদের দেশ। টুম্পার ঠিক কি হলো কে জানে, সে ফিসফিস করে বলল, আমার খুব বাংলাদেশ যেতে ইচ্ছে করে। বাবা অবাক হয়ে বললেন, কি বললি? টুম্পা মুখ তুলে একবার তার বাবা আরেকবার তার আম্মুর দিকে তাকিয়ে বলল, আমার খুব বাংলাদেশে যেতে ইচ্ছে করে। কিছু না বুঝে লিটনও বলল, আমারও যেতে ইচ্ছে করে। আব্বু চোখ পাকিয়ে লিটনের দিকে তাকালেন। লিটন সাথে সাথে বলল, ডিজনিল্যান্ডে যেতে ইচ্ছে করে। বাবা খাওয়া থামিয়ে টুম্পাকে জিজ্ঞেস করলেন, তোর কেন বাংলাদেশে যেতে ইচ্ছে করে? আজ শেষ হলো মুহম্মদ জাফর ইকবালের একটি উপন্যাস বৃষ্টির ঠিকানা এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। পরবর্তী যে কোনো অডিও বুকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।